আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় করোনারি ধমনির ব্লক মাত্রা বেশি হলেই কি রিং পরাতে হয়, অথবা ব্লকের সংখ্যা বেশি হলেই কি বাইপাস সার্জারি করাতে হয়। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে বলেন, স্যার আমার 3টে জায়গায় 90%, 85%, 80% ব্লক, আমাকে কি স্যার বাইপাস সার্জারি করাতে হবে? তো আসলে আমি আজ যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ব্লকের পার্সেন্টেজ, অর্থাৎ এটা 90%, 80%, 100%, এই পার্সেন্টেজটাই মূল বিষয় নয়। অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে এটা আদৌ অ্যানজিওপ্লাস্টি স্টেন্টিং বা বাইপাস সার্জারি করতে হবে কিনা, নাকি তার শুধুমাত্র মেডিসিন এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ এবং যে জীবনাচরণ পরিবর্তনের মাধ্যমেই তার চিকিৎসা সম্ভব। এই বিষয়গুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো যে রক্তনালীর কোথায় ব্লক। পার্সেন্টেজ একটা ইম্পর্টেন্ট বিষয়, পাশাপাশি রক্তনালীর কোথায় ব্লক, কোন রক্তনালীতে ব্লক, রক্তনালীটার গুরুত্ব কতখানি, রক্তনালীটার সাইজ কেমন, এটা হৃৎপিণ্ডের কতটুকু অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে, এবং এই রক্তনালীটার উপরের দিকে ব্লক না নিচের দিকে ব্লক, এবং ব্লকের আশেপাশে আরও কোনো শাখা রক্তনালী আছে কিনা, সেই শাখা রক্তনালীটির আকার কীরকম, এরকম অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমাদের করোনারি ধমনীগুলো আমাদের মূলত 3টি করোনারি ধমনী থাকে, মূল রক্তনালী। লেফট মেইন বাঁ দিকে, লেফট মেইন থেকে ভাগ হয়ে 2টো রক্তনালী, এলএডি এবং এলসিএক্স, আর আরেকটি রক্তনালী মহাধমনীর ডান পাশ থেকে, ডান সাইনাস থেকে উঠে, সেটা হলো আরসিএ, রাইট করোনারি আর্টারি। এই 3টি করোনারি ধমনীর কোথায় ব্লক, কোন জায়গাতে ব্লক, কতটুকু অংশে রক্ত সরবরাহ দিচ্ছে, সবগুলো বিষয় আমাদের গুরুত্বপূর্ণ। রক্তনালীটার আকার কীরকম, অনেক সময় দেখা যায় কারো এলইডি অনেক বড়, আবার কারো এলইডি অনেক ছোট, অর্থাৎ এটা পার্সোনাল ভ্যারিয়েশন, একটা রোগীর থেকে আরেকটা রোগীর মিল নেই, একজনের সাথে আরেকজনের অনেক পার্থক্য হয়। কারো দেখা যায় লেফট ডমিনেন্ট সিস্টেম, অর্থাৎ এলসিএক্সটা বড় রক্তনালী, আবার কারো রাইট ডমিনেন্ট, অর্থাৎ রাইট করোনারি আর্টারিটা অনেক বড় হয়, তখন আবার এলসিএক্সটা ছোট থাকে। আবার কারো কো ডমিনেন্ট, অর্থাৎ এলইডি, এলসিএক্স, আরসি এবং এলসিএক্স দুটোর গুরুত্বই সমানভাবে বেশি। তো এই জন্য এক একজনের এক এক রকম। এনজিওগ্রাম করার সময় আমরা এই করোনারি ধমনীগুলো আমরা এই যে এনজিওগ্রামের যে মেশিন, সিআর মেশিন, এটা বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা অনেকগুলো ছবি নিয়ে থাকি। কমপক্ষে 5-6টি ছবি বা কখনো কখনো 8-10টি ছবি নিতে হয়। সেই ছবিগুলো মানে শুধু ছবি না, এগুলো হলো ভিডিও। এই ভিডিওগুলো আমরা কম্পিউটারে অ্যানালাইসিস করে আমরা দেখি যে অ্যাকচুয়ালি কোন রক্তনালীটা কীরকম, কতখানি অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে, কার কোথায় ব্লক হয়েছে। সেই ভিডিও না দেখে এই এনজিওগ্রামের সিডি, যেটা আমরা এনজিওগ্রাম করার পরে রোগীদেরকে দিয়ে দিই, এই সিডি কম্পিউটারে চালিয়ে আমরা যখন ভিডিওটা দেখি, প্রত্যেকটা রক্তনালীকে বিভিন্ন দিক থেকে যখন আমরা দেখি, তখন আমরা বুঝতে পারি যে কোন ব্লকটা আসলেই গুরুতর, কোন ব্লকটার জন্য চিকিৎসা প্রয়োজন এবং কোন চিকিৎসা প্রয়োজন। যেমন এখানে দেখুন 3টে জায়গাতেই গুরুতর ব্লক রয়েছে, এলইডি, আরসিএ এবং তার নিচে আরেকটা তার শাখা পিডিএটাও বড় রক্তনালী, এখানেও একটা 90% ব্লক, এখানেও 90% ব্লক, এখানেও 90%। বাট 3টে ব্লকের আকার এমন যে 3টে ব্লক এমন সুবিধাজনক অবস্থায় আছে যে 3টা ব্লকই এখানে স্টেন্টিং এনজিওপ্লাস্টি, অর্থাৎ রিং পরানোর মাধ্যমে সমাধান করা যাবে। অর্থাৎ 3টে গুরুতর ব্লক থাকা সত্ত্বেও এখানে বাইপাস সার্জারির প্রয়োজন হচ্ছে না। আবার অনেক সময় একটা মারাত্মক ব্লক, যেমন এই যে লেফট মেইন, যেখান থেকে বাম দিকের 2টো মূল রক্তনালী ওঠে, এখানে লেফট ডমিনেন্ট, এলসিএক্সটাও বড় অনেক, এলইডি শুরুতে, লেফট মেইন সহ একটা জায়গায় ব্লক, গুরুতর ব্লক। এখানে আমি স্টেন্টিং করতে যাওয়াটা অনেক সময় রিস্কি। দেখা যাবে যে এই লেফট মেইন থেকে এলইডিতে এখানে স্টেন্ট করতে গিয়ে দেখা গেল যে এই বড় রক্তনালীটার গোড়াটা চেপে যেতে পারে, তো তখন কিন্তু রোগী ক্ষতিগ্রস্ত হবে। আবার এই ধরনের ক্রিটিক্যাল ব্লকে এখানে 2টো স্টেন্টিং করা দেখা যায়, এগুলি অনেক সময় দীর্ঘমেয়াদী ফলাফল ভালো হয় না।
তো এই একটা মারাত্মক ব্লকের জন্য অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধান্ত নেই যে বাইপাস সার্জারিটাই সবচেয়ে ভালো হবে। আবার দেখুন এই যে এখানে লেফট মেইনে গুরুতর ব্লক রয়েছে। পার্সেন্টেজ আমরা মনে করি যে পার্সেন্টেজটা মেইন বিষয়। এই যে লেফট মেইন, এটা এত গুরুত্বপূর্ণ একটা রক্তনালী, কারণ এটা থেকে বাম দিকের দুটো মূল রক্তনালী এলইডি এবং এলসিএক্স এর উৎপত্তি, এবং এরা মিলেই এই এলইডি এলসিএক্স হার্টের অধিকাংশ ক্ষেত্রে 70 থেকে 80% রক্ত সরবরাহ দেয়। কাজেই এই লেফট মেইনে অনেক সময় 50% ব্লকেরও চিকিৎসা করতে হবে, এবং এই যে এখানে যদি একটা 50%, 60%, এমনকি 85% ব্লকও যদি হয়, সেটাও কিন্তু এই যে বাইফার্কেশন, বিভাজনকে ধরেনি। কাজে এখানে কিন্তু স্ট্যান্ডিং রিং পরানোর মাধ্যমে এটা সুন্দরভাবে সমাধান করা যাবে, বাইপাস সার্জারির প্রয়োজন নেই। দেখুন এই একই ব্যক্তির যদি এই আরো ব্লক থাকে, যেমন এখানে একটা ব্লক, এলইডিতে একটা ব্লক, কিন্তু প্রত্যেকটা ব্লকেরই পজিশন এরকম সুইটেবল ফর স্টেন্টিং এনজিওপ্লাস্টি, অর্থাৎ রিং পরানোর মাধ্যমে এখানে সবগুলো ব্লকের সমাধান করা যাবে, কিন্তু প্রত্যেকটা ব্লকই গুরুতর। আবার এই ধরুন আরেকটা এনজিওগ্রাম, এখানে লেফট মেইন এবং লেফট মেইনের যে বিভাজন এলইডি এবং এলসিএক্স দুটো রক্তনালীর শুরুকে ধরে এবং এই যে বিভাজনের পরে অনেকটা অংশ জুড়ে গুরুতর ব্লক এলইডিতে, এবং এখানেও একই অবস্থা, গুরুতর ব্লক এই বিভাজনকে ধরে, এবং লেফট মেইনেও ব্লক রয়েছে, লেফট মেইন ডিস্টাল। এই যে জয়েন্টের মধ্যে মেইন রক্তনালীর এমন একটা জায়গায় খুব মারাত্মক ধরনের ব্লক, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে স্টেন্টিং দীর্ঘমেয়াদী অনেক সময় ভালো রেজাল্ট হয় না, বাইপাস সার্জারিটাই সবচেয়ে ভালো রেজাল্ট দেয়, দীর্ঘমেয়াদী ভালো ফলাফল পাওয়া যায়। আমরা 100% ব্লক আমরা জানি যে অ্যাকিউট যখন হার্ট অ্যাটাক নিয়ে আসে তখন সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি করা যায় ওপেন এনজিওপ্লাস্টির মাধ্যমে, অর্থাৎ বেলুনের মাধ্যমে, রিংয়ের মাধ্যমে যদি ব্লকটা যত দ্রুত ওপেন করে দেওয়া যায়, খুলে রক্ত সরবরাহ সচল করা যায়, তত তাড়াতাড়ি রোগীর উপকার হয়। কিন্তু পুরনো হয়ে গেলে আমরা চিকিৎসা করব কিনা, যদি একটা বড় রক্তনালী উপরের দিকে এই যে 100% ব্লক হয়েছে, কিন্তু রোগীর হার্ট অ্যাটাক কবে হয়েছে, হয়তো 3 মাস আগে, 6 মাস আগে, বা এমনকি হয়তো 1 বছর আগে, কিন্তু এই পুরনো ব্লকের ক্ষেত্রেও যদি দেখা যায় যে রক্তনালীর নিচের অংশটা বেশ ভালোভাবে টিকে আছে, সে ডান দিক থেকে আরেকটা রক্তনালীর মাধ্যমে রেট্রোগ্রেড, অর্থাৎ উল্টো দিক থেকে পেছন থেকে রক্ত সরবরাহ পেয়ে তার নিচের অংশটা বেশ ভালোভাবে টিকে আছে, এবং আমরা যদি এই ইকোর মাধ্যমে দেখি যে এই রক্তনালীটা যেসব জায়গায় রক্ত সরবরাহ করে সেই এরিয়াগুলো, মাসেলগুলো খুব ভালো আছে, এখনো ভাইয়েবল মাইকার্ডিয়াম আছে, এই রক্ত সরবরাহ উন্নতি হলে সেখানে আমাদের লাভ হবে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা এনজিওপ্লাস্টি করব। এনজিওপ্লাস্টি করে যদি এটা ওপেন করে দেওয়া যায় তাহলে ভালো। যদি দেখা যায় যে না, এটা অনেক বেশি টাইট হয়ে গেছে, ক্যালসিয়াম জমে এনজিওপ্লাস্টির মাধ্যমে ওপেন হচ্ছে না, তাহলে বাইপাস সার্জারি করতে হবে। এই ক্ষেত্রে শুধুমাত্র একটা রক্তনালী ব্লক, আমাদের পুরো বুক না কেটে আমরা ছোট ছিদ্র করে, যেটা নতুন বাইপাস সার্জারির আধুনিক সংস্করণ, আমরা বলি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এমআইসিএস, এটাও এখন বাংলাদেশে আমাদের কয়েকটা জায়গায় হচ্ছে। তার মাধ্যমে আমরা এই রক্তনালীতে একটা গ্রাফ দিয়ে দিব। যদি এনজিওপ্লাস্টির মাধ্যমে সম্ভব না হয় তাহলে এই রোগী উপকৃত হবে। আবার ধরুন এই একই রক্তনালীর ব্লক, এই যে এলইডি, কিন্তু এমন এক জায়গায় এসে নিচের দিকে 100% অনেকটা লম্বা জায়গা জুড়ে একদম 100% বন্ধ হয়ে গেছে, নিচের অংশটা একদম সরু হয়ে গেছে, চিকন, এবং এই অংশটা যেখানে রক্ত সরবরাহ দিচ্ছে সেখানে মাসেলগুলো, ভাইয়েবল মাইকার্ডিয়াম নেই, ওটা অলরেডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখানে হার্টের মুভমেন্ট ভালো না, এটা আর এইখানে, অর্থাৎ এখানে রক্ত সরবরাহ করে আর কোনো লাভ হবে না। এবং এই যে দেখুন, এটা আসল রাস্তাটা টোটালি একদম শুকিয়ে বন্ধ হয়ে গেছে, এবং সে ব্রিজের মাধ্যমে অন্য দিক থেকে হালকা হালকা রক্ত সরবরাহ পাচ্ছে। যেমন এই ধরনের রক্তনালী, এটা পুরনো বন্ধ, এটা যেই ক্ষতি হয়ে গেছে, এটা আর এনজিওপ্লাস্টি করে বা সার্জারি কোনো কিছুই এটা করা সম্ভব না, এবং এটা করেও কোনো ভালো রেজাল্ট হবে না। এটা এই ধরনের রোগী মেডিসিন প্লাস লাইফস্টাইলের মাধ্যমেই রাখতে হবে। কোন রক্তনালী সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এই যে একটা মূল রক্তনালী, এটা যদি রাইট ডমিনেন্ট হয়, এখানে রাইট করোনারি আর্টারি অনেক বড়, রাইট করোনারি যেখানে একটা গুরুতর ব্লক হোক এখানে, বা এমনকি তার নিচের দিকে এই যে তার দুইটা ভাগ পিডিএ, এখানে একটা গুরুতর ব্লক, এই পিডিও কিন্তু অনেক বড় হয় রাইট ডমিনেন্ট সিস্টেমে, এটা একটা বড় অংশকে রক্ত সরবরাহ করে, তখন এখানেও গুরুতর ব্লক থাকলে এটারও চিকিৎসা করতে হবে। আবার
আরেক ব্যক্তির দেখা গেল যে আমরা এনজিওগ্রাম করে দেখি এই লেফট ডমিনেন্ট সিস্টেম, তার রাইট করোনারি আর্টারি জন্মগতভাবেই একদম ছোট সরু রক্তনালী, তার এরিয়া অফ সাপ্লাই খুব কম অংশকে সে রক্ত সরবরাহ দিচ্ছে, তার গুরুত্ব কম। এই ধরনের রক্তনালীতে যদি টাইট ব্লক হয়, এমনকি 100%ও যদি বন্ধ হয়ে যায়, সেখানে এনজিওপ্লাস্টি বা সার্জারি কোনো কিছু করার প্রয়োজন নেই, কারণ করে তেমন কোনো লাভ হবে না। আবার দেখুন এই যে লেফট ডমিনেন্ট সিস্টেম, এখানে এলসিএক্স অনেক বড় রক্তনালী, এখানে যদি একদম নিচের দিকেও এখানেও যদি একটা টাইট ব্লক হয়, তারপরেও অনেক বড় রক্তনালী রয়ে গেছে, সেটার অনেকটা অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। এখানে এই নিচের দিকে একটা সিগনিফিকেন্ট টাইট ব্লক থাকলে সেটারও কিন্তু আমাদের এনজিওপ্লাস্টি বা স্টেন্টিং করতে হবে। একই রক্তনালী যদি আবার যখন আমাদের দেখা যাবে যে রাইট ডমিনেন্ট এলসিএক্স একদম জন্মগতভাবে ছোট সরু, তার সাপ্লাই কম, এটা যেমন একটা টাইট ব্লক থাকুক বা এমনকি 100% বন্ধ হয়ে গিয়েছে, তার এনজিওপ্লাস্টি বা কোনো কিছু করার প্রয়োজন নেই, মেডিসিনে রেখে দিতে হবে। অনেকের কারো ক্ষেত্রে একটা অতিরিক্ত রক্তনালী থাকে বাম দিকে, এলএডি এবং এলসিএক্স এর মাঝখানে রেমাস ইন্টারমিডিয়াস, এটা যদি বড় রক্তনালী হয়, বেশ বড় সাইজের, ডায়ামিটার ভালো, অনেক অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে, এটাতে যদি টাইট ব্লক হয়, তাহলে এটাও কিন্তু অবশ্যই এনজিওপ্লাস্টি করতে হবে। আবার সেই একই রক্তনালী রেমাস ইন্টারমিডিয়াস খুব ছোট, চিকন, সরু, তার সাপ্লাই কম, তাহলে সেখানে টাইট ব্লক এমনকি বন্ধ হয়ে গেলেও এখানে এনজিওপ্লাস্টি স্টেন্টিং এর প্রয়োজন নেই। এরকম শাখা রক্তনালী, একটা মেইন রক্তনালীর শাখা রক্তনালীর যদি দেখা যায় যে বড়, এই যে এলসিএক্স এর একটা বড় ব্রাঞ্চ, ওএম বড় ব্রাঞ্চ, অনেকটা সাপ্লাই, তার মধ্যে টাইট ব্লক হয়েছে, অথবা এলএডির একটা বড় রক্ত শাখা ডায়াগোনাল ওয়ান, বেশ বড় এবং তার অনেকটা জায়গা জুড়ে রক্ত সরবরাহ রয়েছে, এখানেও যদি টাইট ব্লক হয় এবং এগুলির কিন্তু বন্ধ হওয়ার কারণে হার্ট অ্যাটাক হতে পারে, তখন এই রক্তনালীগুলির টাইট ব্লকেরও এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করতে হবে, অর্থাৎ রিং পড়ালে রোগীর উপকার হবে। আবার একটা ছোট শাখা রক্তনালী, চিকন, সরু, সাপ্লাই কম, এই রক্তনালী বন্ধ হয়ে গেলেও তার কোনো স্টেন্টিং বা কিছু করার প্রয়োজন নেই। তো এই জন্যই রক্তনালীগুলির আকার, রক্তনালীগুলির লম্বা, লেন্থ, রক্তনালীগুলির কোন পজিশনে ব্লক হয়েছে এবং রক্তনালীগুলির ব্লকের ধরন, প্রকৃতি, এই সব কিছুর উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমাদের কি চিকিৎসা করতে হবে। এই যেমন ধরুন এই ব্যক্তির আরসিএতে এখানে একটা টাইট ব্লক, আবার এই যে দুই ভাগ, তার পিটিএ এবং পিএলভির বিভাজন, এই যে জয়েন্টের মধ্যে এখানে দুটো রক্তনালীর গোড়ার এখানে টাইট ব্লক, তারপরে এলসিএক্স এ এলএডিতে তার টাইট ব্লক রয়েছে, আবার ধরুন এই যে এলসিএক্স এর মধ্যে এখানে টাইট ব্লক এবং একটা বড় ওএম ব্রাঞ্চের, এখানেও বড় একটা ওএম ব্রাঞ্চের মধ্যেও তার টাইট ব্লক রয়েছে। কিন্তু এই রক্তনালীর প্রত্যেকটি রক্তনালীর নিচের দিকের অংশগুলো, এই যে নিচের দিকের অংশগুলো ভালো রয়েছে, কাজে এখানে কিন্তু ব্লকের সংখ্যা বেশ এবং এই যে জয়েন্ট ইনভলভ করেছে, বিভাজন ইনভলভ করেছে, এই জন্যই এখানে কিন্তু বাইপাস সার্জারি করলে খুব ভালো রেজাল্ট হবে। আবার এই রক্তনালীগুলি যদি নিচের দিকেও যদি, যে এখানেও যদি দেখা যায় যে একদম নিচের দিকেও খারাপ অবস্থা, খুব ডিফিউজ, পুরো রক্তনালী একদম নিচের দিকে শেষ পর্যন্ত একদম খেয়ে গিয়েছে ব্লকের জন্য, খুব বাজে অবস্থা নিচের দিকে রক্তনালীগুলো, যে বাইপাস করে গ্রাফট দেওয়ার জায়গা নেই, তখন কিন্তু দেখা যাবে যে বাইপাস সার্জারি করেও ভালো রেজাল্ট হবে না। তখন বরঞ্চ কোনো ক্ষেত্রে আমরা চিন্তা করি যে রোগীর ব্যথা হচ্ছে বেশি, সহ্য করতে পারছে না, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তখন আমরা বরঞ্চ উপরের দিকের মেইন দুই একটা ব্লক যদি আমরা মনে করি যে ওপেন করে দিলে নিচের দিকে রক্ত সরবরাহ কিছুটা বাড়বে, নিচের দিকে ডিজিজগুলো ইমপ্রুভ করতে পারে, তখন আমরা হয়তো জাস্ট একটা বা দুটো স্টেন্টিং অর্থাৎ রিং পরিয়ে দিতে পারি। কারণ নিচের দিকে যখন রক্তনালীগুলি খারাপ অবস্থা থাকবে, তখন বাইপাস সার্জারিতেও ভালো রেজাল্ট হবে না। অর্থাৎ রোগীর যেই রক্তনালীটা আমরা স্টেন্টিং করব, রিং পরাবো বা বাইপাস সার্জারি করব, সেই রক্তনালীটা আসলে কতটুকু অংশকে রক্ত সরবরাহ দিচ্ছে, সেই অংশের হৃদপেশিগুলোর স্বাস্থ্য কেমন, সেগুলিতে রক্ত সরবরাহ বাড়লে তার লাভ হবে কিনা, তারপর রোগীর সিমটম উন্নতি হবে কিনা, যে রোগীর চলাফেরা করতে কষ্ট হচ্ছে, হাঁটতে পারছে না, এটা করলে রোগীর লাভ হবে কিনা, এরকম অনেকগুলো বিষয়ের উপর বিচার বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কোন ব্লকে আমরা কি চিকিৎসা করব, বা আদৌ স্টেন্টিং, বাইপাস সার্জারি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, নাকি রোগীকে শুধুমাত্র মেডিসিন এবং লাইফস্টাইলের উপর রাখতে হবে। এই জন্যই একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আপনার সামগ্রিক অবস্থা বিবেচনা করে রোগীর ইকোকার্ডিওগ্রাম রিপোর্ট, কখনো এমপিআই রিপোর্ট,
রোগীর ক্লিনিক্যাল কন্ডিশন সব কিছু দেখে বিচার বিবেচনা করে তারপর আপনাকে পরামর্শ দিতে পারবেন কোনটা করলে রোগীর জন্য সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।